তাই সেখানকার যে প্রধান তাকে বলা হতো জাগিরদার। 1767 সাল থেকে ঘটে চলা জুয়ার বিদ্রোহের সময় এই কুইলাপালের জাগিরদার ছিলেন সুবল সিং। সেই এলাকার প্রথম যদি জাগিরদার কেউ থেকে থাকেন সেটা ছিলেন সুবল সিং। পরবর্তীকালে 1883 থেকে 1884 সালে এলাকাটি পুনরায় অশান্ত হয়ে ওঠে, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে যায় 1784 সালে। এবং 1784 সালে সনপাল সিং, সুবল সিংয়ের পুত্র, সুবল সিংয়ের ছেলে, তিনি কিন্তু তার বাবার পরবর্তী জাগিরদার হন। 1784 সালে সনপাল সিং এবং তার পরিবারের সবাইকে কিন্তু জেলে কাটা দেওয়া হয়েছিল। এই আমাদের জল জঙ্গল জমিন রক্ষা করার জন্য, যেমন গঙ্গানারায়ণ সিং বলেছেন যে আমার রীতি রেওয়াজের উপর যদি কেউ আক্রমণ হানে, আমার সমাজকে যদি কেউ কলুষিত করার চেষ্টা করে, আমার জল জঙ্গল জমির অধিকার থেকে যদি কেউ আমাকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি লড়াই করবই। ঠিক একইভাবে আমাদের রঘুনাথ সিং বলেছেন এ ভূমির যাতে এভানমন্দির পাবনতায় জাতিতে, অর্থাৎ বলছে ভূমির জাত তুমি জাগ্রত হও, আমরা কিন্তু জাতির মানে ঘুমিয়ে থাকবো না। এই ধরনের কথা কিন্তু আমরা বিভিন্ন মহান মনীষীদের কাছ থেকে আমরা শুনেছি। সেই রকমই শ্রী সুবল সিং ছিলেন। পরবর্তীকালে তার জীবিকা নির্বাহের জন্য পাশাপাশি এলাকার জমিদারদের কাছ থেকে প্রতিদিন একটি করে গবাদি পশু লাগবে এই বায়না করে বসেন। তারপর তিনি যখন ইংরেজদের সঙ্গে লড়াই শুরু করলো, জেলে গেল, তারপর তিনি যখন ফেরত এলো তখন ইংরেজদের সঙ্গে তাদের মধ্যে একটা আলোচনা হয় এবং পাশাপাশি যে রাজারা ছিলেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে প্রত্যেক রাজ্য থেকে, প্রত্যেক গ্রাম থেকে তাকে প্রতিদিন একটা করে গরু দেওয়া হবে। তারপর জমিদারগণ সংযোগের মাধ্যমে স্থির করেন তার জীবিকা নির্বাহের জন্য কিছু গ্রাম, অর্থাৎ ওই 5টি গ্রামে তাকে ফিরিয়ে দেবেন। অর্থাৎ প্রথমে ইংরেজরা সেগুলো কেড়ে নিয়েছিল, তারপর আলোচনার মধ্যে তার যে অত্যাচার, তার যে লড়াই, সেই লড়াই ফলে পরবর্তী ক্ষেত্রে তাকে আবার সেই 5টি গ্রাম অর্থাৎ কুইলাপাল এলাকা তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে তার পুত্র বীর সিং ওনার পিতার জুতা পরিধান করিয়ে কুইলাপালের জাগিরদার হন, অর্থাৎ সুবল সিং প্রথম জাগিরদার। তারপর জাগিরদার হয়েছিল তার পুত্র সনপাল সিং এবং তারপর সনপাল সিং এর জুতো পরে জাগিরদার হয়েছিলেন বীর সিং। বীর সিং কিন্তু জাগিরদার হন। 1798 থেকে 1809 সাল পর্যন্ত তিনি ছিলেন সেই এলাকার রুবিরায়, অর্থাৎ শেষ কথা। অর্থাৎ তারপর থেকে 1798 থেকে 1709 সাল পর্যন্ত তিনি যে কথা বলবেন সেটাই শেষ কথা ছিল। ওই আপনার যে জাগিরের কথা বলা হচ্ছে কুইলাপাল জাগির, সেই এলাকায় 1809 সালে ব্রিটিশ সরকার তার চুয়ারি কার্যকলাপের জন্য তাকে গ্রেফতার করার জন্য 500 টাকা মূল্য ধার্য করেন তৎকালীন মূল্য অনুসারে। সেই সময়কালে 500 টাকা মানে এখনকার যুগে প্রায় 50 লাখ টাকার মতো। সেই 500 টাকা তাকে যদি গ্রেফতার করতে পারা যায় তার জন্য ধার্য করেছিলেন ইংরেজরা। সেই সময়কালে জঙ্গলমহলের ম্যাজিস্ট্রেট ছিলেন ব্লান্ট। তিনি দেখেন এলাকাটিতে হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে, এলাকাটিকে তৎক্ষণাৎ নিজের আয়ত্তের মধ্যে আনতে হলে বর্তমানে যত সিপাহী আছে তার সঙ্গে আরো সিপাহী আনার প্রয়োজন আছে। অবশেষে 1810 সালে জানুয়ারি মাসে নিজে থেকে বীর সিং ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করেন, অর্থাৎ সে নিজে থেকে ব্রিটিশের কাছে ধরা দেন। যেহেতু তার সমবয়স্ক কলিগ দামপাড়ার বৈদ্যনাথ সিংকে লড়াই থেকে শান্ত হওয়ার জন্য কিছুটা অনুপ্রাণিত করেছিলেন এই বীর সিং, তাই তাকে ইংরেজরা তাকে ক্ষমা করে দিয়েছিল এবং তার জাগিরদার ফিরিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ কুইলাপালের যে রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। বীর সিং এর পুত্র ছিল বাহাদুর সিং।
তিনি কিন্তু 1832 সালে গঙ্গানারায়ণ আন্দোলনে যোগদান করেছিলেন। গঙ্গানারায়ণ যখন সমগ্র জঙ্গলমহল জুড়ে আন্দোলন করছিলেন, সেই সমগ্র জঙ্গলমহল জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতায় কিন্তু এই বাহাদুর সিং যোগদান করেছিলেন। এবং পরবর্তী সময় গঙ্গানারায়ণ সিং মারা যাওয়ার পর সে নিজে থেকে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেন। এইটাই ছিল কুইলাপালের যে জমিদারি প্রথা, তার একটা বিস্তৃতি। এরপর আজকে যে মূর্তিটা আমরা উন্মোচন করেছি, তার বীরত্বের কাহিনীটা আমরা খুব শুনি। এই সুবল সিং এর জন্ম 10/6/1727 জুন মাসের 10 তারিখ 1727 সালে, এবং শহীদ হয়েছিলেন জানুয়ারি মাসের 8 তারিখ 1770 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করল, তখন অন্যান্য এলাকার মতো এই জঙ্গলমহল তাদের রাজত্ব কায়েম করার জন্য সচেষ্ট হয়ে পড়ল। তারা তখন জঙ্গলমহলে প্রথমে আসেন, তখন ঝাড়গ্রামের মধ্য দিয়ে ফুলকুসুমা এবং সেখান থেকে সুপুর হয়ে পাঁচকমা এলাকায় চলে যায়। পরবর্তী ক্ষেত্রে তাদের এলাকার বিস্তৃতি করার জন্য তারা আবার উত্তর থেকে দক্ষিণের দিকে অগ্রসর হতে থাকে। সেই সময় সিলডা, কুইলাপাল, ঘাটশিলা সহ বিস্তীর্ণ এলাকার চুয়ানরা একত্রিত হয়ে ওই ইংরেজদেরকে বাধা দেন। তাদের আন্দোলনের ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হয়েছিল, ইংরেজরা তা ইতিপূর্বে কোথাও হয়নি। সিলডা থেকে ঘাটশিলা যাওয়ার পথে রাস্তায় গাছ ফেলে দেয় বিদ্রোহীরা, অর্থাৎ চুয়ানরা, এবং কোথাও কোথাও রাস্তা কেটে দেন। এই বাধা অতিক্রম করে যখন ইংরেজ সিপাহীরা আসছিল, তখন চুয়ানরা প্রবল বাধার সম্মুখীন হন, এবং এই রাস্তা পার হতে তাদের 13 মাস সময় লেগেছিল। অর্থাৎ এই সিলডা থেকে ঘাটশিলা যেতে তাদের কিন্তু 13 মাস সময় লেগেছিল। মানে এত বাধা দিয়েছিল চুয়ানরা, ভূমিজরা। পরবর্তী ক্ষেত্রে নরসিংগড়ে মাটির দুর্গে প্রায় 5000 চুয়ার একত্রিত হয়ে তাদের বাধা দেন, এবং একজন সুবেদার সহ 25 জন সিপাহী সেখানে ঘটনাস্থলে মারা যান। ইংরেজদের কারের ডগায়, ইংরেজদের পাথরে, ইংরেজদের বন্দুকের জোরে, কিন্তু সেই সময় ঘটনাস্থলে 25 জন সিপাহী, আমাদের যখন যেমন পুলিশ বলা হয় বা সৈন্য বলা হয়, সেই সময় তাদেরকে ইংরেজদের সৈন্যকে বলা হতো সিপাহী। সেই সিপাহীরা 25 জন সেখানে মারা যায়। অর্থাৎ এই চুয়ারের দল, এই ভূমিজের দল 25 জন সৈন্যকে কিন্তু সেখানে মেরে ফেলে। অন্য আরেকজন সুবেদার সমেত 40 জন আহত হয়ে সামনে একটি পাহাড়ের উপর আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা যেমন এখন থানার বড়বাবু বলি, আইসি বলি, সেই সময় সেই পুলিশদের যারা গাইড দিত তাদেরকে সুবেদার বলা হতো। সেই সুবেদার সমেত 40 জন কিন্তু আহত হয়েছিল। 25 জন তো মারা গেছিল, তার সঙ্গে 40 জন আহত হয়েছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দামপাড়ার জমিদার জগন্নাথ সিং, এবং তাকে সম্মুখ থেকে সাহায্য করেছিলেন এই কুইলাপালের জায়গিরদার, অর্থাৎ কুইলাপালের রাজা সুবলা সিং। এবং ইংরেজরা এমন বাধার সম্মুখীন হয়েছিল যে সেখান থেকে ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। মানে তারা তো লড়াই করে চলে গেছে নরসিংগড়ে, কিন্তু সেখান থেকে ফিরে আসার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এই চুয়ারদের অস্থিরতার জন্য। অবশেষে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আরো সিপাহী পাঠালো ইংরেজরা, তাতেও কিন্তু কাজের কাজ কিছু হলো না। ঠিক সেই সময় সুবল সিং তার বাড়িতে এসেছিল। এই খবর ইংরেজ সৈন্যদের কাছে চলে যায়। তৎক্ষণাৎ সুবল সিংকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং রাস্তার ধারে একটি বড় গাছের ডালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। এবং সিপাহীরা চারিদিকে বিভিন্ন গ্রামে খবর দেন যে সুবল সিংকে বট গাছের উপর ফাঁসিতে ঝোলানো হয়েছে। কেউ যেন ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ সুবল সিং এর মতো আন্দোলনে সামিল না হয়। সামিল হলে তাদের পরিণতিও চুয়ার জায়গিরদার সুবল সিং এর মতো হবে। সুবল সিং এর সেই ঝুলন্ত দেহটি মাটিতে নামাতে পর্যন্ত দেয়নি ইংরেজ সৈন্যরা। আসলে তারা চেয়েছিল এইভাবে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে। সুবল সিং তার মৃত্যুর পর যে সামাজিক ক্রিয়াকর্ম হয়, অর্থাৎ আমরা ঘাট শ্রাদ্ধ করি, তার পরিসমাপ্ত করার সুযোগ পর্যন্ত পরিবারদেরকে দেননি। কিন্তু এই মহান বীর যোদ্ধা ইংরেজদেরকে এমন অভিশাপ দিয়ে গেছিলেন যার ফলে তিনি হয়তো মারা গিয়েছিলেন। তার পরবর্তী প্রজন্ম হিসাবে হাজার হাজার চুয়ার বীর যোদ্ধাদের উৎপত্তি ঘটেছিল, এবং যার ফলশ্রুতিতে ইংরেজদের
চুয়াড় বিদ্রোহে 68 বছর ধরে লড়াই করেছিল এই আমাদের চুয়াড় ভূমিজরা, এবং হাজার হাজার ইংরেজদের প্রাণও এই চুয়াড় ভূমিজরা কেড়ে নিয়েছিল। সুবল সিং অত্যন্ত জেদি প্রকৃতির ছিলেন, তিনি যা বলতেন তা করতেন, অর্থাৎ প্রচন্ড জেদি প্রকৃতির ছিলেন। এছাড়াও তিনি তার বক্তৃতার মাধ্যমে সাধারণ চুয়াড় ভূমিজদের উদ্বুদ্ধ করতে খুবই দক্ষ ছিলেন। তাই এলাকায় এলাকায় ছোট্ট ছোট্ট সভার মাধ্যমে আদিবাসী ভূমিদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে তার আবেগপ্রবণ বক্তৃতা সকলের আবেগকে আলোড়িত করেছিল। তাই হাজার হাজার ভূমিজ এই চুয়াড় বিদ্রোহে সামিল হয়েছিল। বিদ্রোহের এই মহান নেতা কে আমরা আজকে এই মহান দিনে ভারতবর্ষের সংবিধান প্রণেতার জন্মদিনে, তাই ভারতীয় আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ভূমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে সহস্র প্রণাম জানাই। হে বীর যোদ্ধা, তুমি হয়তো আজ আমাদের মধ্যে নেই, তোমার রক্তে রচিত এই জঙ্গল ভূমি, তোমার রক্তে রঞ্জিত এই জঙ্গল মহল, এই জঙ্গল মহলের পরবর্তী প্রজন্ম হিসাবে আমরা আদিবাসী ভূমিজরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, আপনার উত্তরসূরি হিসেবে আমরা শপথ নিচ্ছি যে আগামী দিনে এই আমাদের আদিবাসী ভূমি সমাজের হক এবং অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, আদিবাসী ভূমি সমাজের উন্নতি সাধনের জন্য, রীতি রেওয়াজ এবং কৃষ্টি কালচারকে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনার মতো আমরা কিন্তু রক্ত দিতে কিন্তু মাত্র পিছু পা হব না। এটা আমরা আজকের এই সভা থেকে সবাই সংকল্প নেব, সবাই দৃঢ়বদ্ধ হব এবং আগামী দিনের আন্দোলনকে আরো ত্বরান্বিত করব, এটা আমার আশা। এছাড়া আপনারা জানেন আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করলাম সেটা সুবল সিং এর জীবনী।